হ্যাঁ হ্যাঁ ভিডিও করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার 50,000 কাছে সাবস্ক্রাইব। আপনি অন্য সিটে কেন বসলেন না গিয়ে? আমি তো বসলাম তো, সেটাকে বললাম আপনি এখনো সিনিয়র সিটিজেনে বসে আছেন। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর তীর্থ একবার। এই কথাটার আসল মানেটা কি সেটা আমার হয়তো এক্স্যাক্টলি জানা নেই, তবে আমার যা অভিজ্ঞতা হয়েছে এবার গঙ্গাসাগরে গিয়ে তার পরিপ্রেক্ষিতে আমি এটা বলতেই পারি, সত্যি সত্যি গঙ্গাসাগর তীর্থ একবারই যথেষ্ট। গঙ্গাসাগর পৌঁছনো এবং সেখান থেকে আবার ব্যাক করে আসাটা যে কতটা প্যাথেটিক সেটাই পুরো ভিডিওটা দেখলে পরে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। গঙ্গাসাগরের কিভাবে যাবেন এবং থাকবেন কোথায় তার সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান পেয়ে যাবেন কিন্তু আপনারা এই ভিডিও থেকেই। আর আমার যে তিক্ত অভিজ্ঞতা সেটাও শেয়ার করব অবশ্যই আপনাদের সঙ্গে, আর তার সঙ্গে ছোট্ট একটা ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা তো অবশ্যই আছে। তো আসুন ভিডিওটি শুরু করি আর দেখে নেওয়া যাক কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছবেন কিভাবে। আমার চ্যানেলের ভিডিও যে সমস্ত বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমার আপলোড করার ভিডিওর সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। কোথাও যাওয়ার প্ল্যানটা যদি হঠাৎ করে হয় সেই ক্ষেত্রে প্যাকিং নিয়ে একটা ঝামেলা থেকেই যায়। তো যাই হোক, সেই প্যাকিংয়ের চক্করে আমার সকালবেলা বেরোতে হয়ে গেল লেট। তো সুতরাং আমি বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদা সাউথ সেকশানে। শিয়ালদা সাউথ সেকশান থেকে আমি ধরবো নামখানা লোকাল। আমার ইচ্ছা ছিল যে 5:15 না হলেও 7:15 নামখানা লোকালটা অবশ্যই আমি ধরে নেব, কিন্তু সেই প্যাকিংয়ের চক্করে লেট হয়ে যাওয়াতে আমাকে অগত্যা ধরতে হলো 9:16 নামখানা লোকাল। 11 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল ঢুকছে, আর ট্রেনে উঠেই সম্মুখীন হলাম একটা ঝামেলার। সামনের এই কর্নারে দাঁড়িয়ে আছে এই ভদ্রলোক, সিনিয়র সিটিজেনে বসে সিনিয়র সিটিজেনের সাথেই খুব বাজেভাবে ঝগড়া করছিল, আর তার সঙ্গে তার সাপোর্টে ছিল একজন নামকরা ইউটিউবার। দেখুন সে কি বলছে, শুধু বলছে না, সঙ্গে সেই লোকটিকে সাপোর্টও করছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার 50,000 কাছে সাবস্ক্রাইব। ভিডিও আছে, আমার 50,000 কাছে সাবস্ক্রাইব। আপনি অন্য সিটে কেন বসলেন না গিয়ে? আমি তো বসলাম তো, সেটাকে বললাম আপনি এখনো সিনিয়র সিটিজেনে বসে আছেন। আপনি তো এখনো সিনিয়র সিটিজেনে বসে আছেন। আপনি এখনো সিনিয়র সিটিজেনে বসে আছেন। ওনার যখন সিনিয়র সিটিজেনশিপটা উনি যেখানে খুশি বসবে, সিনিয়র সিটিজেনে গিয়ে বসে আছেন, আপনি দোষী নয়। এই লোকটির সঙ্গে পরে কি ঘটলো এবং সেই ইউটিউবার লাস্টে কি করলো এই ঘটনাটা পরে অন্য একটা ভিডিওতে অবশ্যই আপলোড করব। তবে এই ভিডিওতে আপলোড করে এই ভিডিওটার লেন্থটা আর বেশি আমি বাড়াতে চাই না। শিয়ালদা থেকেই ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেল, একদম গলির মধ্যেও ডবল লাইনে প্রত্যেকে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন ট্রেনের অবস্থা ভীষণ খারাপ। প্রতি বছরই কিন্তু এরকমভাবেই ভিড় হয়। শিয়ালদা থেকে কাকদ্বীপ লোকাল ট্রেনের টিকিটের দাম 25 টাকা। লক্ষ্মীকান্তপুর ট্রেনটি ঢোকার পর ট্রেনের ভিড় যথেষ্ট কম হলো, যেন একটু নিঃশ্বাস নেওয়ার মতো। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছলাম কাকদ্বীপে। অনেকটা স্পেস আছে, আর এগুলো তো আড়াল দিয়ে হ্যাঁ 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 লটের ওটাটা তো বাপরে 3 জন করে নিচ্ছে পেছনে সিটে। দেখো बंदो 3 জন আছে। उधर से आ जाओ, उधर से चलो चलो हम इसको उधर बसो उठो আরে বসার জায়গা তো বসবো, জায়গা থাকলে পরে তো বসবে রে বাবা। কোথায় কি দেখো একটু সেটে রয়েছি, কোথায় সরবো আর বলো? বাম্পারের উপর উঠে যাবো নাকি? জায়গা নেই। 8 জনের ছিল, 7 জনকে নিয়ে গিয়ে তারপরে বলবে যে বসতে হবে বললে পরে হ্যাঁ 5 জন লাইলো। वही तो बोल रहा हूँ, 5 रुपया ज़्यादा ले ले भाई, तकलीफ से क्यों लेके जा रहा है? तकलीफ से जाएगा। যত সামনের দিকে এগোচ্ছি তত ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। এক তো ভিড়, আর তার মধ্যে এই একের পর এক ঝামেলা। কাকদ্বীপ স্টেশন থেকে
লট নাম্বার 8-এ যেতে হবে প্রত্যেককে, যারা যারা গঙ্গাসাগর যাবেন। আর কাকদ্বীপ স্টেশন থেকে লট নাম্বার 8-এর টোটো ভাড়া 20 টাকা করে, সেই ভাড়া এরা নিচ্ছে 40 টাকা করে। তারপরে আবার টোটোতে বসার জায়গা ম্যাক্সিমাম 5 জন, কিন্তু সেখানে এখন নিয়ে যাওয়া হচ্ছে 7 জনকে জোর করে। জানুয়ারি 14 এবং 15 তারিখ মেন মেলা এবং স্নান, কিন্তু তার আগেই যেভাবে ভিড় শুরু হয়েছে 1 কিলোমিটার আগেই টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে, আর সেখান থেকে হেঁটে আসতে হচ্ছে জেটি ঘাট অবধি। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসবার পর টিকিটের লাইনে দাঁড়ালাম প্রায় 1000 জন মানুষের পিছনে। তারপর টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়াতে হলো জেটিতে উঠবার জন্য। এখানে তো লিটারালি মারামারি হচ্ছিল যে লাইন থেকে কে আগে বেরোবে। তো যাই হোক, ফাইনালি চলে এলাম জেটিতে। আর এটা হলো লঞ্চ। এই লঞ্চে প্রায় 1000 জন মতো লোকের ক্যাপাসিটি। তো এবার এখান থেকে লঞ্চে করে যেতে হবে কচুবেড়িয়া ঘাট। লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া লঞ্চে করে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা ছোট হোক, বড় হোক বা বয়স্ক হোক, প্রত্যেককেই কিন্তু এই লঞ্চে দাঁড়িয়ে যেতে হবে, কারণ বসার জন্য খুব বেশি হলেও সিট রয়েছে 20 থেকে 30টা, বাকি প্রত্যেকটা মানুষ কিন্তু দাঁড়িয়েই যাচ্ছে। তো এইভাবে 1 ঘন্টা জার্নি করার পর আপনারা পৌঁছে যাবেন কচুবেড়িয়া ঘাট। আর এই কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়ে 2 থেকে 300 মিটার দূরেই রয়েছে বাস স্ট্যান্ড বা ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। ঘড়ির কাঁটায় এখন টাইম হচ্ছে 2:15। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে না খাওয়া। তো এখানে একটা হোটেলে ঢুকে পড়ে একটু ডাল ভাত সবজি খেয়ে নিলাম। এরপর বেরিয়ে পড়লাম স্ট্যান্ডের উদ্দেশ্যে। স্ট্যান্ডে এসে বাস তো পেলাম না, প্রচণ্ড ভিড়। উঠে পড়লাম ম্যাজিক গাড়িতে। এখান থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স 30 কিলোমিটার। ম্যাজিক গাড়িতে ভাড়া হলো 50 টাকা, কিন্তু সেই 70 টাকা 80 টাকা যে যেমন পারে ভাড়া চেয়ে বসছে। অনেক দর কষাকষি করে লাস্টে 50 টাকাতেই রাজি করালাম। 1 ঘন্টা প্রায় লেগে গেল সাগরদ্বীপ পৌঁছোতে। আর এখান থেকেই 10 মিনিট মতো পায়ে হাঁটলে পৌঁছে যাব কপিলমুনি আশ্রমে, মানে যেখানে মেলা হয়। বাস স্ট্যান্ড থেকে সাগরে যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। আমি যাচ্ছি পেছনের রাস্তাটা দিয়ে। বাস স্ট্যান্ড নামার পরে থেকেই বুঝতে পারবেন যে উৎসবের প্রস্তুতি কি পরিমাণে শুরু হয়ে গেছে। এই বাদিকে এটা হলো ভারত সেবা আশ্রম। আপনারা চাইলে পরে এখানে কিন্তু অনেক কম টাকায় থাকতে পারেন, খুব ভালো ব্যবস্থা এখানকার। আর এদিকে দেখুন, এদিকেও সব থাকার জায়গা তৈরি হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে। আর এগুলো হচ্ছে ন্যাংটো সাধু, মানে যে অঘরী বাবারা আছে তাদের বসার জায়গা। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4টে। প্রায় 7 ঘন্টা লেগে গেল আমাকে এই আশ্রমে এসে পৌঁছোতে শিয়ালদা থেকে। সাথে যেহেতু বড় ব্যাগ রয়েছে, সেই জন্য মন্দিরে এখন আর ঢুকবো না। আগে দেখি কোথায় ট্রেনটা লাগানো যায়, তারপরে ব্যাগপত্র রেখে এসে মন্দিরে দর্শন করে যাব। শিয়ালদা থেকে ঠিক কখন কখন নামখানা লোকাল আছে, সেই টাইম টেবিলটা শিয়ালদা স্টেশনে এখনও অবধি প্রপারলি দেওয়া নেই। টাইম টেবিলে আপনারা বুঝতেই পারবেন না। তো গঙ্গাসাগর বলে যে অ্যাপটি আছে, সেই অ্যাপে আপনারা পেয়ে যাবেন ট্রেনের সমস্ত ডিটেলস। এছাড়াও লট নাম্বার 8 থেকে কখন কখন ভিসেল ছাড়ছে তার টাইমিং জানাটাও কিন্তু খুব দরকার। তার কারণ এই ভিসেলগুলো ছাড়ে কিন্তু জোয়ার ভাটার উপর নির্ভর করে। তো সেই টাইমের ডিটেলসটা বা অ্যাপসটা আপনাদের দিয়ে দিলাম। এরকমভাবে আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন, বা এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে দেবেন যাওয়ার আগে। মেলা কিন্তু মাত্র 2 দিন, আর এই 2 দিনের জন্য গঙ্গাসাগর রাতারাতি যেন একটা শহরে পরিণত হয়েছে। কিনা নেই এখানে। পুলিশ স্টেশন থেকে শুরু করে ইলেকট্রিক অফিস, সেফটি অফিস, মেডিকেলের জন্য, আর তাছাড়া এই প্রত্যেকটা স্টাফদের থাকার জন্য পুরো প্রপারলিভাবে যেন ঘরের মতো তৈরি করা হচ্ছে টেন্ট, যেখানে ওয়াশরুম থেকে শুরু করে এসি লাগানো সব কিছু আছে। যত মানুষ এইসব পরিষেবাগুলো দেখাশোনা করবে তাদের প্রত্যেকের থাকার জন্য পুরো এখানে একটা প্রায় শহর তৈরি হয়ে গেছে। আর এটা হলো স্নানের ঘাট। এই স্নানের এই বীজটাতে 14 এবং 15 তারিখ লাখো লাখো মানুষ এসে স্নান করবে।
তাহলে বুঝতে পারছেন তাদের সেফটির কথা মাথায় রেখে কিভাবে এখানে কাজ চলছে। এই পুরো যে সি বিচটা দেখছেন, এই পুরোটা সেদিন পা রাখার জায়গা থাকবে না। আশ্রমের ডান দিক এবং বাঁ দিক বরাবর 1.5 থেকে 2 কিলোমিটার পুরো সি বিচ ধরে এরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে ঘর, থাকার জায়গা। সুতরাং আমি টেন্টটা কোথায় লাগাবো বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, সুন্দর একটা সানসেট উপভোগ করলাম। এরপর চোখে পড়লো সি বিচের পাশেই রয়েছে একটি কালী মন্দির। সেই কালী মন্দিরের পাশ দিয়ে ঢুকে গিয়ে এই ঝাউবনটি, এই ঝাউবনের মধ্যেই এই জায়গাটা বেশ সুন্দর লাগলো। আশেপাশে কেউ নেই, এখানেই টেন্টটা লাগিয়ে ফেললাম সন্ধ্যা নামার আগে। আমার টেন্ট কেনার পর এটা আমার সেকেন্ড ক্যাম্পিং। প্রথম ক্যাম্পিং ছিল কিন্তু কেদারনাথ, যেটা গিয়েছিলাম অক্টোবর মাসে। আর কেদারনাথের ভিডিও আপনারা যারা যারা দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু কেদারনাথের ভিডিওটা দেখে নিতে পারেন। ক্যাম্পিং করার জন্য কী কী জিনিস প্রয়োজন, টেন্ট থেকে নিয়ে শুরু করে সমস্ত জিনিসের ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আসতে চলেছে আমার চ্যানেলে, যার জন্য একটু ওয়েট করুন। আর এটা হলো সেই কালী মন্দির যার পাশ থেকে এসে আমরা টেন্টটা লাগিয়েছি। কালী মন্দিরের পাশ থেকে রাত্রেবেলা এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা কেমন গা ছমছমে পরিবেশ, আশেপাশে কেউ নেই। মন্দিরের পাশে ছিল ছোট্ট একটা দোকান, সেখান থেকে আমি গিয়ে নিয়ে এলাম 3 লিটার মতো জল, কারণ রান্না করতে হবে, জল তো লাগবেই। আর এখানে নর্মাল কোথার থেকে কি জল নেব বুঝতে পারলাম না, সেই জন্য রিস্ক না নিয়ে একবারে নিয়ে চলে এলাম 3 লিটার মিনারেল ওয়াটার। এরপর রাতে খাবারের জন্য 2টো অপশান ছিল, একটা হলো মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সেকেন্ড হলো পাস্তা। তো এই ঠান্ডার মধ্যে ভাবলাম পাস্তাটা সাইডে রেখে খিচুড়ি করাটাই শ্রেয় হবে, তো বসিয়ে দিলাম খিচুড়ি। এই যে ক্যাম্পিংয়ের এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোথার থেকে নেবেন ভাবছেন তো? অবশ্যই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তার জন্যই যে বললাম একটু ওয়েট করতে হবে। চাল ডাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে এবার দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এগুলো সব কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই। তারপরে ক্যাম্পিং স্টোভটাকে সেট করলাম, সেট করে অন করে দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি। খিচুড়ি তৈরি হতে মোটামুটি সময় লেগে গেল 15 থেকে 17 মিনিট। খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। এবার এটার উপর দিয়ে অ্যাড করব বাটার। ঘি হাতের সামনে পাইনি ছোট, সেই জন্য ছোট্ট একটা ডিব্বাতে করে নিয়ে এসেছিলাম বাটার দিয়ে খিচুড়ি, আর তার সঙ্গে চিপস। উফ, কি অপূর্ব কম্বিনেশন! এটা খেতে যা সুন্দর হয়েছিল না, কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর সব কিছু ধোয়া পোছা করে চলে এলাম একটু সি বিচের পাড়ে। রাত হয়েছে, জোয়ারের জল সামনে চলে এসছে। বেশ সি বিচের উপর দিয়ে একটু হেঁটে ঘুরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 4টের সময় উঠে টেন্ট প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা একটু দর্শন করব। মন্দিরের চারপাশ জুড়ে লাগানো হচ্ছে অসংখ্য লাইট, আর এই ভোরবেলা মন্দিরের এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো আসুন আপনাদের এই চারপাশের দৃশ্যটা দেখাই আর নিয়ে যাই মন্দিরের সামনে। সকাল 6টায় মন্দিরের গেট খুলবে এবং সকালের আরতি হবে। আসুন আপনাদেরও দেখাই এই মন্দিরের সকালের আরতি।
সকালের আরতি দেখার পর মন্দির থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে যেতে শুরু করলাম বাস স্ট্যান্ডের দিকে। প্রায় 15 মিনিট মতো সময় লাগবে বাস স্ট্যান্ড পৌঁছোতে। আর চারিদিকে যা কুয়াশা দেখতেই পারছেন। হ্যাঁ, এবার আপনাদের বলি গঙ্গাসাগর আসতে আপনাদের কেমন খরচা হতে পারে। শিয়ালদা থেকে কাকদ্বীপের ট্রেনের ভাড়া হচ্ছে 25 টাকা। ট্রেন থেকে নেমে লট নাম্বার 8-এ আসতে আপনাদের ভাড়া লাগবে 20 টাকা করে। সেখান থেকে আপনারা ভিসেল পার হবেন, ভিসেলের ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা করে। আর তারপর এপারে এসে আপনারা ম্যাজিক গাড়ি হোক বা বাসে উঠুন, তার ভাড়া কিন্তু 50 টাকা করে। সুতরাং কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছোতে মাথাপিছু এক একজনের ওয়ান সাইড খরচা পড়বে 100 থেকে 110 টাকা মাত্র। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। কচুবেড়িয়া ভিসেল ঘাট পৌঁছে তো আরও এক বিপদ। এত কুয়াশা যে ভিসেল কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটু ক্লিয়ার হলে ভিসেল ছাড়লো। তো এটা ছিল গঙ্গাসাগর যাতায়াতের প্যাথেটিক দৃশ্য, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার এক্সপিরিয়েন্স।